এটা হচ্ছে একটা নন স্টপ হাই স্পিড বুলেট ট্রেন। এই হচ্ছে এই ট্রেনের লোকোমোটিভ, লেখা আছে সিআর চায়না রেলওয়ে। কল্পনা করুন আমাদের শিয়ালদা স্টেশনটা এইরকম কখনো হলো, তাহলে কেমন হবে। বেজিংয়ের সবচাইতে বড় ইলেকট্রনিক মার্কেট হচ্ছে এটাই। প্রচুর দোকান, চারিদিকে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস, পরপর দুখানা ঢুকছে। এটা ব্যাঙ, এখানে যে মানুষ ব্যাঙও খায়, ব্যাঙও বিক্রি হচ্ছে। হাওয়াই। সময় সন্ধ্যে 7:32। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্থানীয় সময় সন্ধ্যে 7:32। আজ আমাদের গল্প শুরু হচ্ছে শিয়ান থেকে বেজিংয়ের পথে। কথা ছিল যে আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত চায়না ট্রেন জার্নি। এর আগে যতগুলো জার্নি করি সবগুলো কিন্তু হচ্ছে হাই স্পিড বুলেট ট্রেন বা ইএমইউ ট্রেনে, বাট আজকে আমি জার্নি করব হচ্ছে চায়নার স্লিপার ক্লাস ট্রেনের ফার্স্ট এসিতে। ওই সামনেই রয়েছে শিয়ানের বিখ্যাত আইকনিক ল্যান্ডমার্ক বেল টাওয়ার। এখনও সূর্য পুরোপুরি অস্ত যায়নি। কোথায় কোথায় স্পিড ক্যাম আছে এটা তাও দেখিয়ে দেয়। এটা হচ্ছে বাইদু, আমাদের যেমন গুগল ম্যাপ, এরা ইউজ করা হচ্ছে বাইদু। কোথায় কোথায় স্পিড ক্যাম আছে কোন মোড়ে, এখানে সব জায়গাতেই ক্যামেরা, সব জায়গাতে। তার মধ্যে কোথায় কোথায় স্পিড ক্যামেরা আছে সেটাও দেখিয়ে দেয়। ক্যাব আমাকে এখানেই ড্রপ করে দিল, বললো সামনে দেখা যাচ্ছে স্টেশন, এইটুকু আপনি হেঁটে চলে যান। আর এই হচ্ছে শিয়ান স্টেশন। রাত 8:10 চারিদিকে এরকম আলো। এত বড় একটা স্টেশন, পার্কিং ওইদিকে, স্টেশন চত্বরেও কোনো গাড়ি এখানে অ্যালাউ করে না। আর যা দোকানপত্র সব এইখানে, কিন্তু এখানে কোনো হকার টকার কিচ্ছু নাই। সব থেকে বড় কথা, এত বড় স্টেশন, এত মানুষের চলাচল, কোথাও কোনো নোংরা কাগজ পড়ে নাই। এটা স্টেশন না এয়ারপোর্ট তো বুঝতেই পারছি না। এখানে আবার চেক ইন ফর প্যাসেঞ্জার নিড, ওয়েটিং রুম ফর মিলিটারি পার্সোনাল। চায়নাতে এসে এক একটা স্টেশন এতটাই বড় যে সেই স্টেশনের চরিত্র বুঝতেই খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকতে হবে এদিক ওদিকে। দর্শকদের জন্য প্রশ্ন, যারা আজকের দর্শক, যে এর আগে একটা স্টেশন থেকে আমার একটা জিনিস এরা নিয়ে নেয়, সেটা কোন জিনিস কোন স্টেশন থেকে, তাড়াতাড়ি আপনারা কমেন্টস উত্তর দিন, ততক্ষণ আমি ওপরে পৌঁছাই। ওপরে মানে হচ্ছে যেখান থেকে ট্রেন ছাড়বে সেই স্টেশনে। 7:55, এখনও হাতে টাইম রয়েছে। প্রথমে ভাবলাম এটা বোধহয় ট্রেন, এটা ট্রেন না, এটা মডেল। এখানে রয়েছে বডি মাসাজ চেয়ার, এইদিকে রয়েছে কেএফসির কাউন্টার। এই স্টেশনের সব পুরনো দিনের ছবি, যেমন হাওড়ায় রয়েছে। এই হচ্ছে মেন স্টেশন, ওইখানে রয়েছে ডিসপ্লে বোর্ড। আমার ট্রেন নাম্বার হচ্ছে D44, 4A 4B থেকে ছাড়বে রাত 8:35। কল্পনা করুন আমাদের শিয়ালদা স্টেশনটা এইরকম কখনো হলো, তাহলে কেমন হবে। এইটা স্টেশনের একটা পার্ট, এটা হচ্ছে খুব সম্ভবত নর্দার্ন সাইড, সাউথের দিকেও আরও অনেক প্ল্যাটফর্ম আছে। স্টেশন দেখেই মন ভরে গেল। ট্রেন জার্নি কেমন হবে জানি না, কিন্তু এত সুন্দর স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নোংরা পড়ে নেই কোথাও, বিমল রজনীর গুটখা পড়ে নেই, মানুষজন কুল, চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। একটা স্টেশন কত সুন্দর হতে পারে বলুন তো। কারশেড থেকে ট্রেন আসবে, প্ল্যাটফর্মে দাঁড়াবে, সবাই উঠবে, দরজা খুলবে, তারপরে এখান থেকে স্টাফরা গেট খুলবে, পাসপোর্ট বা টিকিট স্ক্যান করে এখানে এন্ট্রি করতে হবে, তারপর ট্রেনে গিয়ে উঠতে হবে। 8:35 ট্রেন ছাড়বে, 8:15 খুললো হচ্ছে গেট। আর এই যে প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 7। এবার ট্রেনটা দেখাই। ট্রেন তো নয়, পুরো সবজি বাজার। এই ট্রেনে 3 রকম ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর হচ্ছে চেয়ার কার। এটা হচ্ছে কোচ নাম্বার 8, ট্রেন নাম্বার D44। এটাও হচ্ছে চেয়ার কার, সেকেন্ড ক্লাস। এর সঙ্গে রয়েছে বিস্ট্রো কার, অর্থাৎ ট্রেনের প্যান্ট্রি কার। প্রত্যেকটা হাই স্পিড ট্রেনে এখানে আছে। 11 নম্বর কামরা, এখানে বার্থ রয়েছে 1 থেকে 40। 13 নম্বর কামরা, আমার কামরা একদম প্রথম দিকে। আমার হচ্ছে এখানে 15 নম্বর কামরা। 15 পরে রয়েছে 16, তারপরে রয়েছে হচ্ছে লোকোমোটিভ। দেখাবো এই ট্রেনের লোকোমোটিভ কীরকম, তার আগে কামরায় উঠি। এই হচ্ছে এই ট্রেনের 15 নম্বর কামরা। কামরায় দুজন ছিলেন, বললাম ব্যাগটা একটু দেখবেন। এবার যাই ট্রেনের একটু লোকোমোটিভটা দেখে আসি, আপনাদেরকেও দেখাই। এইটা হচ্ছে এই ট্রেনের লাস্ট, অর্থাৎ 16 নম্বর কামরা। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, দুটো ফার্স্ট ক্লাস সামনের দিকে আছে। এই হচ্ছে এই ট্রেনের লোকোমোটিভ, লেখা আছে সিআর চায়না রেলওয়ে। পরপর দুখানা ঢুকছে।
চায়নাতে অনেক ধরনের বুলেট ট্রেন চলে, তার মধ্যে এইটা একটা বুলেট ট্রেন যার নম্বর হচ্ছে ডি। ডি সিরিজের বুলেট ট্রেন 44 নম্বর ট্রেন। আর ডি মানে হচ্ছে ডংচে। এটাও স্লিপার ট্রেন। শিয়ান থেকে বেজিং পর্যন্ত আমাদের এই জার্নি হবে হচ্ছে মোট 11 ঘন্টা 47 মিনিটের। আজকে রাত্রি 8:35 শিয়ান থেকে ছেড়ে আগামীকাল সকাল 8:22 এই ট্রেন বেজিং সি বা বেজিং ওয়েস্টে পৌঁছে তার যাত্রা শেষ করবে। 8:35 আমাদের ট্রেন স্টার্ট হলো হচ্ছে বেইজিংয়ের উদ্দেশ্যে। করিডোরে সব এরকম সিট রয়েছে, এখানে মানুষজন বাইরে বসে আছে। ধরুন কামরায় কেউ ঘুমোচ্ছে, এবার কেউ ফোনে কথা বলবে বা ফোন টোন ঘাটবে। আর এখানে কোচ নাম্বার 15 লেখা রয়েছে। পরবর্তী স্টেশন, ট্রেনের স্পিড, টয়লেট অকুপায়েড না নন অকুপায়েড সব কিন্তু এখানেই শো করবে। আর এই ধরনের ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমাদের এই যাত্রাপথে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে। এবার আপনারা জিজ্ঞেস করতেই পারেন, বুলেট ট্রেন 250 কিলোমিটার স্পিড, তাহলে ট্রেনটার অ্যাভারেজ স্পিড কেন 160 থেকে 200 কিলোমিটার স্পিডে চালানো হয়? তার কারণ হচ্ছে যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনটাকে এমন টাইমে ছাড়া হয় এবং এমন টাইমে পৌঁছানো হয় যাতে সবার ঘুম ঠিকঠাক কমপ্লিট হয়। সেই জন্যই ট্রেনটাকে এক্সট্রা টাইম দিয়ে রাখা হয়েছে। দীর্ঘ এই 1200 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনের একটাই মাত্র স্টপ রয়েছে, তার নাম হচ্ছে শিশিয়াজুয়াং। সেটাও পৌঁছাবে আগামীকাল ভোর 5:41। তার আগে পর্যন্ত মানে এই শিয়াং থেকে বেজিংয়ের এই শিশিয়াজুয়াং ছাড়া আর কোথাও এই ট্রেনের কোনো স্টপ নেই। এটা হচ্ছে একটা নন স্টপ হাই স্পিড বুলেট ট্রেন। এখানেও কিন্তু ডোর হচ্ছে অটোমেটিক ওপেন, অটোমেটিক ক্লোজ, সব জায়গায় ক্যামেরা রয়েছে। আর অন্যান্য হাই স্পিড এমইউ ট্রেনের মধ্যে এখানে কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে টয়লেট। আর এটা হচ্ছে ট্রেন ক্রিউ রুম, মানে ট্রেনের যারা স্টাফ তাদের জন্য এটা হচ্ছে ঘুমানোর জায়গা। এখানে সব মেশিন টেশিন রয়েছে, অপারেট হয়। আর এখানে রয়েছে বেডিং ক্যাবিনেট, আমাদের যে ট্রেনে বেডিং দেওয়া হবে সেটা হচ্ছে তার ক্যাবিনেট। টুক করে চলে এলাম পাশের কামরায়। এই পাশের কামরায় এখানে কিন্তু বেসিন রয়েছে, হয়তো ওই কামরাতেও রয়েছে। 3খানা এখানে বেসিন রয়েছে। এখানে রয়েছে বড় একখানা মিরর, এটাও 3টে ভাগে ভাগ করা। ঠান্ডা গরম দুরকম জল রয়েছে, ঠান্ডা জল গরম জল। টয়লেটটা আমাদের ওখানকার ট্রেনের মতোই, বন্দে ভারতের মতোই, তবে সাইজটা ছোট। এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, এখানে ওয়েস্টবিন রয়েছে, একটা মিরর রয়েছে। একটা মানুষের টয়লেটের জন্য যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গা রয়েছে, তার একটু বেশি না একটু কম না। আর এখানে হুক টুক রয়েছে ওই জামা কাপড় রাখার জন্য, যেহেতু রাতের ট্রেন। আর এই হচ্ছে করিডোর, কামরার এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য। এটাও কিন্তু 14 নম্বর কামরা এই ট্রেনের ফার্স্ট এসি। আমাদের ওখানকার ফার্স্ট ক্লাসের মতো কিন্তু এখানকার ফার্স্ট ক্লাসের যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে 2টো আপার বার্থ আর 2টো হচ্ছে লোয়ার বার্থ। আর আমি এখানে লোয়ার বার্থ পেয়েছি বা লোয়ার বার্থের টিকিট বুক করেছি। আপার বার্থের থেকে লোয়ার বার্থের ভাড়া একটু বেশি হয়। এরকম দিয়েছে চাদর, এরকম বালিশ, আর দিয়েছে হচ্ছে কম্বল। আর এখানে রয়েছে ফোন চার্জ দেওয়ার জায়গা, সেই সাথে রয়েছে রিডিং লাইট। দুরকম পাওয়ার বাড়ানো যায়। মিড গদি রয়েছে হেলান দেওয়ার জন্য। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এখানে রয়েছে হুক কিছু ঝোলানোর জন্য। কিছু সেফটি রুলসের এখানে একটা ক্যাটালগ রয়েছে, ওইগুলো হচ্ছে সব এসির ভেন্ট। এই হচ্ছে এই ট্রেনের চার্জিং পয়েন্ট, 220 ভোল্ট 100 ওয়াট। আর এই হচ্ছে ওয়েস্টবিন। এটা হচ্ছে ওপরে যে রয়েছে সেটা উঠে যাওয়ার জন্য। এটা হচ্ছে পাদানি, এটা বন্ধও করা যায়, খোলাও যায়। এখানে কল বটন রয়েছে, যদি কোচ অ্যাটেন্ডেন্টকে ডাকতে হয় তার জন্য রয়েছে কল বটন। আর এই দরজাটাকে টানলেই দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের ওখানেও কম্বল দেয়, কিন্তু এই কম্বল বেশ সফট, বালিশটাও বেশ সফট। আমার বাড়ির বালিশ যেরকম, এই বালিশ সেরকম। আমাদের ওখানে বালিশ যেমন মানে একদম চিপকানো বালিশ, এখানে তা নয়, কিন্তু বেশ সুন্দর। রাতে ট্রেন বানানোর কারণটাই হচ্ছে মানুষের ঘুমের জন্য। ঘুম যাতে ঠিকঠাক হয় তাই জন্য ট্রেনটাকে 11 ঘন্টা 47 মিনিট রান করায়। ভাবুন তাহলে কী ব্যবস্থা এদের। আর ভাড়া পড়েছে আমার শিয়াং থেকে বেজিং পর্যন্ত মোটামুটি ওই 7,800 টাকা মতো। এটা যেমন 2 বার্থ কেবিন ফার্স্ট ক্লাস, আর সেকেন্ড ক্লাস হচ্ছে 6 বার্থ কেবিন। আমাদের ওখানে 3 টায়ার এসির মতো, তিনটে। আরও একটু ছোটোখাটো, ওটা হলে ভাড়া আর একটু কম হতো। কামরায় 2-4জন ছেলে থাকলে একটু গল্প করা যেত। মহিলা রয়েছে তাও আবার 3টে, আমি একটা পুরুষ। আর কি আর কথা বলবো, মনের কথা আর কারে কইব। শুধু মাঝে মধ্যে ঘড়ি দেখবো আর ঘুমের প্রতীক্ষা করব। মাঝে 2-1টা স্টেশনের ট্রেন দাঁড়ালে তাও একটু নিচে নেমে একটু কথা বলা যেত। বাট এই ট্রেন কোনো স্টেশনেই দাঁড়াবে না, দরজাও খুলে যাবে না, জাস্ট একটা জার্নি। কিন্তু কাল যখন সকাল হয়ে যাবে না, তখন এই ট্রেন জার্নি আরও ভালো লাগবে দেখতে। রাত্রিবেলা তো অন্ধকার।
চারদিকে শুধু কামরার আলো রিফ্লেকশন। বাহ, এরকম পড়ার জন্য স্লিপার দিল। ইনি চেক করতেছেন টিকিট, আমাকে বললো পাল কৌশিক, আলাম ইয়েস। হ্যাঁ, স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড থ্রু আউট দ্য ক্যারেজ হোয়েন ইউ ওপেন দ্য হট ওয়াটার ক্যাপ মেক শিওর টাইটেন ইট লিড। ওকে ওকে, আই ডোন্ট স্মোক। হ্যাঁ, when going the up and down upper berth lower berth hold the formally disposable slipper sleepy wait careful. ওকে ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ। প্রথমত বললো যে আপনি যখন আপার বার্থে উঠছেন বা লোয়ার বার্থে উঠছেন, ঠিক আছে, মানে শুচ্ছেন, তখন জুতো পরবেন না, তার জন্য এইটা, ঠিক আছে, এটা ইউজ করবেন। ওই গরম জল যখন নিচ্ছেন ওই ট্যাপ কিন্তু খুলে রাখবেন না, ওটা বন্ধ করে দেবেন। আর বললো স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, এগুলো বলে গেল। বাকি ট্রেনে ভিডিও বানানো নিয়ে, ছবি তোলা নিয়ে, ব্লগ করা নিয়ে কোনো সমস্যা নেই, ততক্ষণ অবধি সমস্যা নেই যতক্ষণ না কোনো যাত্রীর এখানে প্রবলেম হচ্ছে। আমি এত জায়গায় ভিডিও বানালাম, মেট্রো স্টেশনে, রেলওয়ে স্টেশনে, কোথাও কোনো প্রবলেম নেই। রাত 10:47, কামরার সব মানুষই প্রায় ঘুমিয়ে পড়েছে, সেই সঙ্গে অ্যাটেন্ডেন্ট এসে এইসব পর্দাগুলো নামিয়ে দিয়েছে যাতে সকালবেলা আলো ভালো না আসে। এবার আমাকেও ঘুমিয়ে পড়তে হবে, কারণ এখন আর দেখানোর মতো কিছু নেই বা দেখার মতো কিছু নেই। তবে কালকে সকালে বেজিংয়ে পৌঁছানোর পর দেখানোর জন্য অনেক কিছুই আছে। আমাদের কিন্তু এপিসোডটা অনেকটাই বড় হতে চলেছে, সেখানে ট্রেনের এই অংশটুকু একটা নতুন সংযোজন মাত্র। আমাদের মেন জার্নি হবে কাল বেজিংয়ে। বেজিংয়ে পৌঁছে অনেক কিছু দেখব আর আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে কাল বেজিংয়ে পৌঁছে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ততক্ষণে আমাদের ট্রেন তার যাত্রাপথের 935 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে প্রায় পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের প্রথম স্টেশন শিশিয়াজুয়াং। তারিখ বলছে আজ 2রা জুন, সময় ঠিক সকাল 5:32। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন শিশিয়াজুয়ান। কাল রাত্রে ট্রেন ছাড়ার পর একবারও ট্রেন থামেনি, এক টানা চলেছে, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু চলেছে ট্রেন। মাঝে মধ্যে ঘুম ভেঙেছে, আবার ঘুমিয়েছি, এইভাবেই চলেছে। আর এখানে যেহেতু তাড়াতাড়ি সানরাইজ হয়, সেহেতু মোটামুটি 5টার সময় থেকে আলো, 5টার কিছু আগে থেকে মনে আলো। আর শিশিয়াজুয়ান হচ্ছে চায়না রেলের সব থেকে বড় হাব। এই শহরটাকে বলা হয় দ্য সিটি ড্র্যাগ বাই ট্রেনস। বিরাট বড় একটা স্টেশন, রেলের হাব। তো এখানে এসে পৌঁছালো হচ্ছে আমাদের ট্রেন। চীনের যে 23টা প্রদেশ বা প্রভিন্স রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হেপেই। সেই হেপেই প্রদেশের রাজধানী হচ্ছে এই শিশিয়াজুয়ানা। এর পরবর্তী এবং শেষ স্টেশন হচ্ছে বেজিং। এবার ঘুম নিয়ে একটা অভিজ্ঞতা বলি। ট্রেনে তো মানে আমার ঘুম খুব ভালো হয় না, তেমনি কাল ঘুমাচ্ছি, তো আমার সামনে যিনি রয়েছেন ভদ্রমহিলা, মানে তখন বোধহয় কটা হবে, 2:30 3টে কি 4টে হবে, বুঝতে টাইমটা খেয়াল নেই আমার। যে সামনে রিডিং লাইট জ্বালিয়ে এই দিকে তাকিয়েছে ভাবে, রিডিং লাইটের দিকে তাকিয়েছে ভাবে। মানে আপনি ভাবুন, আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ ঘুম ভাঙলো, আপনার সামনে একজন মানুষ এইভাবে তাকিয়ে আছে পুরো রিডিং লাইটের দিকে। সেই ভিরানা সিনেমা দেখলাম, ভিরানা, সেই ভিরানার মতো লাগছে দেখতে। আমি দেখে আমি এই দিক ঘুরে সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি, এদিকে তাকাইনি আর। শিশিয়াজুয়াং থেকে আমাদের পরবর্তী স্টেশন বেজিং হচ্ছে আর মাত্র 280 কিলোমিটার। সময় সকাল 8:26। ট্রেন আমাকে নির্ধারিত সময়ের কিছু আগেই পৌঁছে দিতে হচ্ছে বেজিং সি স্টেশনে। বেজিং সি মানে হচ্ছে বেজিং পশ্চিম। এখান থেকে আমার ট্রান্সফার হতে হবে আমার হোটেলে। বেজিং চীনের রাজধানী শহরের স্টেশন বলে কথা। তো এখানে এসে কিন্তু প্রথমবার একটু কনফিউশন হতে পারে। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যাবো কোন দিকে। এদিকে আবার নর্থের বাস যাচ্ছে, চারিদিক থেকে ট্যাক্সি, আর হচ্ছে মেট্রো। এই জায়গা থেকে দুটো লাইন ভাগ হয়, একটা হচ্ছে 9 নম্বর, একটা হচ্ছে 7 নম্বর। আমাকে নিতে হবে হচ্ছে 7 নম্বরের দিক, যেটা হচ্ছে ইউনিভার্সাল রিসর্টের দিকে যায়। চলে এসছে মেট্রো। বেজিং শহরে এসে প্রথম মেট্রোয় উঠবো আজকে, মানে এই শহরের প্রথম মেট্রো। আর আমাকে যেতে হবে এখান থেকে 7 নম্বর স্টেশন শিকিউকো। শিকিউকো তো হ্যাঁ, শিকিউকো। এখানে মহিলাদের জন্য কোনো আলাদা সিট আমি দেখিনি, এখানে পুরুষ মহিলা সবারই জন্য হচ্ছে ইউনিভার্সাল সিট। এই হচ্ছে সিকিকো স্টেশন। সিকিকো থেকে এবার আমাকে নিতে হবে হচ্ছে 5 নম্বর লাইনের মেট্রো। সিকিকো থেকে যেতে হবে হচ্ছে দংশিকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, অফিস টাইম, সুতরাং এখন তো মেট্রো ভিড় হবে। এই হচ্ছে সিকিকো। এখান থেকে এই দংশি আর হচ্ছে দংশিকো, যে কোনো একটা নামলেই হয়। আমি নামবো হচ্ছে দংশিকোতে। চলে এসছে ট্রেন। এই হচ্ছে স্টেশন দংশিকিউ বা ডেংশিকিউ। এখান থেকে আমাকে নর্থ ইস্ট গেট দিয়ে বেরোতে হবে, যেটা হচ্ছে গেট নাম্বার এ। এটা হচ্ছে দংদাং স্ট্রিট।
আজকে 2 তারিখ, এখনও 6 তারিখ অবধি এনার্জি রাখতে হবে, এখনও 4টে দিন। তার মধ্যে বাকি আছে সাংহাই, তারপর ওদিক থেকে গ্রেট ওয়াল অফ চায়না কালকে যাব। আর এখানে একটা ইলেকট্রনিক মার্কেট আছে, এটাও সেনজেনের মতো বড় মার্কেট, ওটা দেখতে যাব। তারপরে সন্ধ্যাবেলায় ওয়াংফুজি স্ট্রিট, ব্যাস বেরিয়ে এলাম মেট্রো স্টেশনের বাইরে। বাইরে তো প্রচুর গরম, সেই সঙ্গে রোদ, আর রাজধানী শহর বলে কথা, প্রচুর মানুষের ভিড়। আর এই শহরে এসে দেখলাম এখানে চলছে হচ্ছে ইলেকট্রিক বাস। আমাদের যেমন ওখানে ট্রাম চলতো ইলেকট্রিকে, এর আগে যতগুলো শহর দেখেছি, বেজিং শহর কিন্তু এগুলোর মতো নয়, কারণ বেজিং হচ্ছে রাজধানী শহর, অনেক বড় জায়গা, এখানে জনসংখ্যা যেমন বেশি তেমনি ঘন বসতিপূর্ণ এলাকা, প্রচুর লোকজন। রাতভর জার্নি করে সে পৌঁছে না, আর ইচ্ছা করে না সাইট সিন করতে যেতে। আজকে মনে হয় স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিই, দিয়ে বিকালের দিকে একটু ওয়াংফুজি স্ট্রিট দেখে আসি, তারপরে আবার কালকে সকালবেলায় অন্যান্য অ্যাক্টিভিটি করব। আজকে আর শরীর দিচ্ছে না। হোটেলটা রাস্তা থেকে একটু গলির ভেতরে, কিন্তু এখানে গলির ভেতরে অনেক হোটেল আছে। মনে হয় প্রথমে বস্তির দিকে যাচ্ছি, বস্তি নয়, হোটেলই এটা। এই হোটেলটাও বেশ ভালো, লোকেশন খুবই ভালো, মেট্রো স্টেশন থেকে হেঁটে কাছেই। আমি আগেই বলেছি যে হোটেল এমন জায়গায় নিতে হবে যেখান থেকে কিন্তু মেট্রো অ্যাক্সেস করা খুব সহজ হয়, তাহলে ইজিলি কিন্তু ঘোরা যাবে যে শহরে আপনি থাকছেন বা আমি থাকছি। তো এখানে পাসপোর্ট দিলাম, এখন 9:25, দেখা যাক কী বলছে। 2টো থেকে এখানে চেক ইন টাইম ছিল, বাট আমি আসার পরে রুম আমাকে দিয়ে দিল। দুদিনে এই হোটেলে আমার খরচ পড়েছে 11,220 টাকা 54 পয়সা। এবার 11,000 টাকা মানে হচ্ছে পার ডে ওই 5,500 টাকা করে। এবার রুমটা একবার দেখুন, এই হচ্ছে রুম শুরুতেই, রুম শেষ, এইদিকে সমস্ত বাড়িঘর। এদিকটা মানে ঠিক শহরের রূপ নয়, শহরের পাশে ওই বস্তি টাইপের জায়গা থাকে না, ওরকম জায়গা। একটা ছোটো ফোন টোন চার্জ দেওয়ার জায়গা, ইউএসবি পোর্ট, ছোট্ট টেবিল, এখানে বসে আর কি যা কাজকর্ম করতে হবে, ইলেকট্রিক কেটেল, জলের বোতল, আর এসি তো এখানে সেন্ট্রাল এসি। বাথরুমটা রুমের থেকে ভালো, বেশ সুন্দর একটা বেসিন, বাথ কিট রয়েছে মনে হচ্ছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার রুম। হোটেল থেকে স্নান পর্ব শেষ করে, রান্না করে, খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম। এখন বাজে 2টো। আসলে এই বেজিং জায়গাটা এতটাই বড় না, তিয়ানমেন স্কোয়ার, ওদিক থেকে ফরবিডেন সিটি, টেম্পল অফ হেভেন, সামার প্যালেস, অনেক জায়গা আছে, হিস্টোরিক্যাল এত জায়গা রয়েছে। তো তার জন্যই আলাদা করে একটা দিন রাখতে হবে। যারা আপনারা বেজিংয়ে বেড়াতে আসছেন, সেক্ষেত্রে যদি হোটেল নেওয়ার কথা ওঠে, তাহলে 4টে জায়গাকে আমি বলবো যে 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা নিতে পারেন। ফার্স্ট, আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা কিন্তু একদম টপ জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে ডংসি বা ওয়াংফুজি স্ট্রিট। মানে ওয়াংফুজি স্ট্রিট কিন্তু বেজিংয়ের একটা বিখ্যাত জায়গা, নাইট লাইফ, এবং সে সাথে হচ্ছে যারা স্ট্রিট ফুড পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা হচ্ছে ওয়াংফুজি স্ট্রিট। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে কিন্তু সব জায়গার মেট্রোর কানেক্টিভিটি রয়েছে। আরেকটা জায়গায় আপনারা থাকতে পারেন, সেটা হচ্ছে তিয়ানআনমেন যে স্কোয়ার, তারই দক্ষিণে রয়েছে তিয়ানমেন। এই জায়গাটাও ভালো, মেট্রো রয়েছে, ট্রান্সপোর্টেশন কিংবা সব দিক থেকে ভালো। এটাও শহরের প্রাণ কেন্দ্রের মতোই। যারা আধুনিকতা বা নাইট লাইফ পছন্দ করেন, যেখানে বিভিন্ন রকম ক্লাব, স্পা এইসব রয়েছে, তাদের জন্য জায়গা হচ্ছে শানলিতুন। তারা শানলিতুন এলাকায় হোটেল নিতে পারেন। আর যারা এয়ারপোর্টের কাছাকাছি থাকতে চান কিংবা বিভিন্ন জায়গায় ইজি ট্রান্সপোর্টেশন পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে ডংজিমেন। এই 4টে এলাকায় আপনারা হোটেল নিতে পারেন যারা আপনারা প্রথমবার বেইজিং বেড়াতে আসছেন। চায়নাতে প্রত্যেকটা শহরে এত সাবওয়ে না, মনে হয় এই শহরের নিচে একটা শহর আছে, এত সাবওয়ে আর এত দিকে মেট্রোর কানেক্টিভিটি। মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরোলাম, এই হচ্ছে ঝংগুয়াশুন। বেজিংয়ের সবচাইতে বড় ইলেকট্রনিক মার্কেট হচ্ছে এটাই, প্রচুর দোকান, চারিদিকে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস। আর এইখানে এসে আমার আজকে সারাটা দিন চলে যাবে। আমরা যখন DDR1 র্যাম ইউজ করতাম, DDR1, DDR2, সেই পেন্টিয়াম 3, তারপরে সেলেরন প্রসেসর, সেই সব এখানে আছে। এমনকি এখানে CD, DVD এখনও এখানে পাওয়া যায়। মানে কারো যদি এরকম হয় যে একটা এমন কম্পিউটার আছে, মানে পুরনো দিনের হার্ড ডিস্ক থেকে শুরু করে প্রসেসর থেকে আধুনিক যত রকম কম্পিউটারের গেজেট সব এখানে পাওয়া যায়। পুরো মার্কেটটা হচ্ছে কম্পিউটারের মার্কেট। AMD প্রসেসর বা ইন্টেলের যেসব Core i7 বা Core i9 প্রসেসর, সেগুলোর দাম কম। মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, SSD, প্রিন্টার, স্ক্যানার, মানে কম্পিউটারে যা যা লাগে, কত ধরনের যে গ্রাফিক্স কার্ড। সিপিইউটা দেখুন, জাস্ট কি দারুণ একটা সিপিইউ। এইরকম একটা সিপিইউ সেট আপ করতে হবে। এই যে কুলার রয়েছে, কুলারের উপরে টেম্পারেচারও শো করছে, একদম পুরো ট্রান্সপারেন্ট সিপিইউ। এইগুলো সব মাদারবোর্ড, নানা রকমের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, র্যাম। এখানে কম্পিউটার সব অ্যাসেম্বল করে দিচ্ছে।
কত রকমের কেবেল, সিডি ডিভিডি, এইটুকু একটা ট্রিমার। বড় বড় ট্রিমার নিতে অসুবিধা হয়, ঠিক আছে। এই হচ্ছে একটা পোর্টেবল ট্রিমার 17 প্রো। সব ধরনের আইফোন, আইপ্যাড, পকেট, ডিজিআই সব প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। অ্যাপেলের আইপড, স্মার্ট ওয়াচ সব এখানে রয়েছে। কত রকম যে সিসিটিভি ক্যামেরা হয়, এগুলো সব বাড়ির দরজায় লাগায় কে এলো দেখার জন্য। এইসব লক সিস্টেম। এখান থেকে নিলাম হচ্ছে একটা 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক ইউগ্রিনের। এটা ফ্লাইটেও অ্যাপ্রুভ করবে, ফ্লাইটে নিয়ে যাবে। এর দাম পড়লো হচ্ছে ওই 2600 টাকা মতো। আর এটা আমাদের ওখানে অ্যামাজনের দাম আছে হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা, এখানে 2600 টাকা। তাহলে বুঝতে পারছেন এখানে জিনিসের কত দাম। আর এগুলোই অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্যান্য যে সমস্ত ই কমার্স সাইট আছে সেগুলো কত কত দামে বিক্রি করে। তা এগুলো তো ওরা একটা একটা কেনে না, এটা বাল্কে কেনে এখান থেকে। তাহলে কত কত প্রফিট করে, এখানে কত কম দাম। দারুণ একটা পাওয়ার ব্যাঙ্ক, এটা একদম নতুন বেরিয়েছে। তো এই একটা পাওয়ার ব্যাঙ্ক আমি নিয়ে নিলাম, আমার আগেরটা খারাপও হয়ে গেছে। এত ধরনের কেবেল আছে, আমরা যেগুলো 600-700 টাকা করে কিনি কেবেল, বা 800 বা 1000 বা 1400-1200, সেগুলো এখানে 200-300 করে দাম। ক্যান ইউ ইমাজিন? চায়না আসতে গেলে একটা লিস্ট করে আনতে হবে যে আমার কী কী ইলেকট্রনিক জিনিস লাগবে নিজের জন্য, সব এখানে পাবেন, সব কিছু। বেইজিংয়ের ইলেকট্রনিক্স মার্কেট বড় হলেও সেনজেনের কাছে সেটা কিছুই না। ঘুরতে ঘুরতে চলে এলাম এই শপিং মলের ফুড গ্রসারি সেকশনে। সন্ধান ছিল বাসমতি চাল আর মসুর ডালের। আমার তো চাল শেষ হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে সমস্যা। এইটা কীরকম ক্রসেন্ট, এরকম ব্ল্যাক কালারের ক্রসেন্ট কখনো আমি দেখিনি। পুরো পিওর ব্ল্যাক কালারের ক্রসেন্ট। এখানে যে কী ধরনের চাল পাওয়া যাচ্ছে, এই রকম মোটা মোটা চাল, এগুলো হচ্ছে স্টিকি রাইস হয়ে যাবে। আমি করছিলাম মুসুরির ডাল, বাট এখানে কোথাও মুসুরির ডালই নেই। আর এই রকম চাল রয়েছে, এই চাল, এই চাল আর হচ্ছে এই চাল, না হলে প্যাকেটের চাল। বাট আমরা যে ডাল খাই সেই রকম ডাল কিন্তু এখানে কিচ্ছু নেই। কিশমিশ রয়েছে, বাদাম রয়েছে, বাট আমাদের যে চাল আমরা ইন্ডিয়ায় খাই সেই চাল এখানে কোথাও নেই। এগুলো যে কিসের মাংস সেগুলো বলে দিতে হবে না আপনাদেরকে। আর এখানে এই রকম সব প্যাকেটে প্যাকেটে বড় বড় মাংস বিক্রি হয়। এগুলো সব মাংস, এটা চিকেন অবশ্য, এগুলো সব চিকেনের ইয়ে। এখানে ম্যাক্সিমাম চিকেন স্কিন দিয়ে বিক্রি হয়, এইরকম সব চিকেন এখানে বিক্রি হচ্ছে। এইদিকেও সব নানা রকমের চিকেনের আইটেম, খোলাও বিক্রি হচ্ছে, প্যাকেটেও বিক্রি হচ্ছে। আবার এখানে সি ফুডও বিক্রি হয়। কীরকম দেখবেন, এখানে সব চিংড়ি মরে পড়ে আছে, মরে না, বেঁচে আছে। এখানে সব চিংড়ি বিক্রি হচ্ছে, এখানে সব মাছ। এখান থেকে এরকম জ্যান্ত মাছও কেনা যাবে। আরে এটা কি রুই মাছ নাকি আমাদের ওখানকার? এ মনে হচ্ছে রুই মাছ। এ আবার কি মাছ? এটা ব্যাঙ। এখানে যে মানুষ ব্যাঙও খায়, ব্যাঙও বিক্রি হচ্ছে। এত বড় একটা ব্যাঙ। এগুলো ঝিনুক, যারা ঝিনুক খায় তারা এখান থেকে ঝিনুক কিনতে পারবে। এটাও একটা মাছ। এগুলো হচ্ছে লাল চিংড়ি, এইগুলো খুব এখানে খায় লোকে, লাল লাল চিংড়ি। এখানেও ফ্রোজেন সব মাছ রয়েছে, প্যাকেট করা, যে যা খাবে দিয়ে দেবে। সি ফিশও রয়েছে, স্যালমন ফিশও রয়েছে, সব বিক্রি হচ্ছে এখানে। হঠাৎ করে চোখ পড়লো, এটা কি শক্তিগড়ের ল্যাংচা? শক্তিগড়ের ল্যাংচার মতো এরকম বড়। সব এখানে হচ্ছে বেশিরভাগ মাংসের আইটেম। প্রচুর রকম খাবার দাবার, এখানে বিশাল বড় একটা ফুড কোর্ট। যা খাবার দাবার চাইও, মোটামুটি চাইনিজ যা খাবার দাবার দরকার সব এখানে পাওয়া যাবে। মানে এক ছাদের তলে সব কিছু রয়েছে। আর বেশিরভাগই কিন্তু এখানে হচ্ছে ননভেজ আইটেম। কালো কালো মাংস, সাদা সাদা মাংস, হলুদ হলুদ মাংস, মুরগির পা, শূকরের লিভার, শূকরের কান, কী ধরনের যে খাবার দাবার ভাই, সব প্যাকেট করে করে বিক্রি হচ্ছে। এগুলো যে কার শরীরের অংশ ভগবান জানে, সব এখানে বিক্রি হচ্ছে প্যাকেটে প্যাকেটে করে। সব ওই মানুষ খাওয়া দাওয়া করছে। কী যে বানাচ্ছে, গরম জল দিচ্ছে ওর মধ্যে, গরম জল থেকে তুলছে, এসব শাক মেশাচ্ছে। চাউমিনে কচু পাতার শাক না মিশিয়ে দেয়। ওরা আমার খাওয়া দেখে অবাক হয়ে গেছে যে এরকম শুকনো শুকনো জিনিস কে খায়, এর মধ্যে কিচ্ছু না, শুধু বয়েলড আর কিছু শাক পাতা রয়েছে। কিন্তু এখানকার যারা খায় তারা কিন্তু এরকম শুকনো খায় না, ওর মধ্যে অনেক মশলা পাতি মুখরোচক জিনিস থাকে, তবে জিনিসটা খেতে টেস্টি লাগে। এখান থেকে এক পিস চিকেনের ঠ্যাং নিয়ে এলাম, পড়লো হচ্ছে 4.50, মানে ভারতীয় টাকায় ওই কত 63 টাকা 23 পয়সা। হ্যাঁ, শুধু শুধু খাওয়া যাচ্ছে না। আমার সামনে একজন বসেছে, সে আবার ভালো চাউমিন খাচ্ছে। এতটা খেতে পারবে কি আপনি? কিছু নিয়ে নেবো না কিছু, শুধু শুধু খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি বলছি এটা গরম করে দেন, বলছি গরম করে দেন, মেক ইট হট, মেক ইট হট,
বুঝতে পারছি না, গ্লাভস ধরিয়েছে আমাকে, বলছে গ্লাভস দিয়ে খান, হাতে ভরুন দিয়ে খান। কি কিনেছি দেখবেন, পাউরুটি, কলা, ডিম, আলু। কোল্ড ড্রিঙ্কস আমি খাই না, কিন্তু এই বোতলগুলো দেখে কিনে নিলাম। এরকম কোকোলার বোতল আমি কখনো দেখিনি, মনে হচ্ছে সিরাপ। আর একটা সেরামিকের ছুরি নিয়েছি, আমার তো ওই ছুরিটা সেই স্টেশনে নিয়ে নিয়েছিল, এবার আমি আলু ফালু ফল টল কাটতে পারছি না, তো এখান থেকে নিলাম একটা সেরামিকের ছুরি। সব মিলিয়ে এখানে বিল হলো হচ্ছে ওই 1420 টাকা মতো। ওফ, এসে একটু ফ্রেশ হলাম। এবারে যাব হচ্ছে বেজিংয়ের সন্ধ্যাবেলায় যে জায়গাটা সবচাইতে বেশি জনপ্রিয় হয়, সেটা হচ্ছে ওয়াং ফুজিং স্ট্রিট। আর এখান থেকে আর হচ্ছে 13 মিনিট, ওই মোটামুটি 815 মিটার মতো। এই ট্রিপে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যদি ফ্লাইটটা ডিলে হতো, ক্যান্সেল হতো, আরও 2 দিন এখানে থেকে যেতাম। একবারে চায় না ঘুরে দেখা যায় না। একজনের সঙ্গে দেখা হয়েছিল, ইন্ডিয়া থেকে এসছে, হাতে 30 দিন নিয়ে এসছে, ও 10 ইয়ার্সের ভিসা পেয়েছে। বলছে 30 দিনও মানে আমার কাছে কম, আমি তাও কভার করতে পারছি না। প্রত্যেকটা শহর ভালোভাবে ঘোরার জন্য মোটামুটি 3 দিন তো মিনিমাম দিতে হবে। বেজিংয়ের মতো জায়গায় 3 থেকে 4 দিন কোনো ব্যাপারই নয়। সাংহাই ঠিক আছে, সাংহাই সব কভার হয়ে যাবে, কিন্তু বেজিংয়ে আমার একটা দিন কম পড়ে গেছে। ওয়াং ফুজিং স্ট্রিট আর মাত্র 340 মিটার, সময় লাগবে ওই 5 মিনিট মতো। এটা হচ্ছে জিনিউ হুটং মেট্রো স্টেশন, আর এর সামনেই রয়েছে হচ্ছে পেডেস্ট্রিয়ান স্ট্রিট। একবার শুধু এই সন্ধেবেলার ভাইব দেখুন, ভাইব। এটা দেখার পর শরীরের যা ক্লান্তি সব মিলিয়ে গিয়ে আবারও হারানো এনার্জি রেস্টোর হয়ে যাবে। হাওয়াই, এই হচ্ছে ওয়াং ফুজিং স্ট্রিট। রাস্তা পার হলেই প্রচুর মানুষ ওয়েট করছে এই পারে রাস্তার ওই পারে যাওয়ার জন্য, এই আলো ঝলমলে রাস্তায়। হঠাৎ করে দেখে মনে হবে এটা মনে হয় ওই স্টক এক্সচেঞ্জের সেই দেখায় না নামগুলো, কত শেয়ার বাড়লো কত শেয়ার পড়লো, আসলে এটা তা নয়। এটা হচ্ছে ক্র্যাফট বিয়ার স্টেশন। এখানে সব বিয়ারের ফ্লেভার রয়েছে, কোন বিয়ারের কত দাম নম্বর লেখা রয়েছে। আলিপে দিয়ে বা কার্ড পে করে এখান থেকে কিন্তু পছন্দ মতো বিয়ার পাওয়া যেতে পারে। জানি আমাকে দেখতে একটু ক্লান্ত লাগছে, সব কিছু দূর করা যায়, শুধু ক্লান্তির ছাপ আর চরিত্রের দাগ এই দুটো কখনো মোছা যায় না। এত ট্যুরিস্ট এখানে রয়েছে, তারপরেও রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। অনেকটা বড় কিন্তু এই ওয়াং ফুজিং। যারা এখানে বেড়াতে আসে পুরো সন্ধ্যেবেলাটা এখানেই কাটায়। ঘোরা ফেরা, খাওয়া দাওয়া করা, বসার জন্য জায়গা রয়েছে, বহু ব্র্যান্ডের শোরুম রয়েছে। এখানে সব বসার জায়গা রয়েছে, সুন্দর সুন্দর ফুলের গাছ, কত সুন্দর সাজানো। আর সন্ধ্যাবেলা এই জায়গাটায় আসলে আপনি হয়তো সব দেশের লোক পাবেন, খুঁজলে হয়তো আমাদের ভারতের লোকও পাওয়া যাবে, যারা হয়তো এখানে বেড়াতে এসছে বা কাছাকাছি থাকে, তারাও সন্ধ্যাবেলায় এই জায়গাটায় কিন্তু মাঝে মধ্যে সময় কাটাতে আসে, বিশেষ করে যারা এখানে থাকে। 5 কোটির ওপরে পপুলেশন পুরো বেজিংয়ের। এখানে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মেট্রোপলিটন, একটা হচ্ছে নন মেট্রোপলিটন। মানে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তার সংখ্যাই হচ্ছে প্রায় 2,18,00,000 মতো। আর যারা শহরতলি বিভিন্ন জায়গায় থাকে সেই জনসংখ্যাটা হচ্ছে প্রায় 2,50,00,000 মতো। 50 না হলেও 40 তো হবেই। মানে সর্বমোট বেজিংয়ের জনসংখ্যা 5 কোটিরও বেশি। আর সবচেয়ে বেশি জমজমাট হচ্ছে এটা শনিবার রবিবার, কারণ শনিবার রবিবার হচ্ছে এদের এখানে ছুটির দিন। এই সব গলিতে বিভিন্ন রকম চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। চায়না রেস্টুরেন্ট তো সবই চাইনিজ খাবার, বাট অথেন্টিক যদি চাইনিজ রেস্টুরেন্ট বলি তাহলে কিন্তু এই ওয়াং ফুজি স্ট্রিটে অনেকগুলোই রয়েছে। এখানে যত না বেশি কোল্ড ড্রিঙ্কসের আমি দোকান দেখেছি, তার থেকে বেশি আইসক্রিমের আমি স্টল দেখেছি। প্রচুর মানুষ এখানে আইসক্রিম খায়। ওয়াং ফুজি স্ট্রিটে সব রকম দোকান থাকলেও এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। আমি যেখানে রয়েছি ওর কাছাকাছি জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দুটো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এখানে। একটা হচ্ছে দ্য গঞ্জেস ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে তাজ প্যাভিলিয়ন। এই দুটোই রেস্টুরেন্ট এই চত্বরে আছে। হিসাব করে দেখলাম খাওয়ার পেছনে আমার এখন অবধি খরচ হয়েছে ওই কফি টফি নিয়ে, টুকটাক খাওয়া দাওয়া নিয়ে অ্যাপ্রক্স 4,000 টাকা। ওটাই সবচাইতে কম খরচ হয়েছে, কারণ যেহেতু রান্না করে খাচ্ছি, আজকে গিয়েও রান্না করে খাবো। এই ওয়াং ফুজিং স্ট্রিট হচ্ছে একটা পেডেস্ট্রিয়ান জোন। পেডেস্ট্রিয়ান জোন মানে কি, যে রাস্তায় গাড়ি চলে না। বিশেষ করে এই সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় যখন প্রচুর লোক থাকে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য। ঠিক যেরকম আমাদের মেল রোড, দার্জিলিংয়ের মেল রোড জমজমাট, গ্যাংটকের মেল রোড জমজমাট, সন্ধ্যাবেলা ওখানে গাড়ি ফাড়ি চলে না, মানুষই হেঁটে বেড়ায় শুধু। চারিদিকে প্রচুর আলো ঝলমানের দোকান, খাবারের দাবারের দোকান। এই ওয়াং ফুজিং স্ট্রিট হচ্ছে ঠিক সেরকমই একটা পেডেস্ট্রিয়ান স্ট্রিট। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এই যে প্রজাপতিটা উঠছে এটা কিন্তু সোলারে উঠছে। হ্যাঁ, মানে এখানে যে পাওয়ারটা চলছে, মোটরটা ঘুরছে সোলারে। প্রজাপতি রয়েছে, পাখি রয়েছে। এখানে কিন্তু আপনারা প্রচুর সুভেনিয়ারের জিনিসপত্র পাবেন, পুরো দোকান ভর্তি সুভেনিয়ার। ওয়াল ম্যাগনেট রয়েছে, এইগুলো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিরুনি রয়েছে, কাঠের চিরুনি, সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে।
এরকম সব ডিজাইনের বাটি রয়েছে, গ্লাস, জলের বোতল, এইগুলো সব ভাঁজ করা যায়। হ্যাঁ, এগুলো এমনভাবে ডিজাইন করা ছিল, সব ভাঁজ করা যায়। ভাঁজ করলে হয়তো এইটুকু হয়ে যাবে। চকলি, এগুলো হচ্ছে চকলি, মানে চকলেট করা বলা হচ্ছে চকলি। এখানে বহু রকম চকলেট আছে, যে যেটা পছন্দ এক মুঠো চকলেট তুলে নিন। যদি চায়না থেকে চকলেট কিনতে হয় তাহলে এখানে আসতে পারেন। এখানে বিভিন্ন চকলেট রয়েছে, বাট সবই কিন্তু চাইনিজ ভাষা, একটু পড়ে নিতে হবে, ট্রান্সলেট করে নিতে হবে। সবই রয়েছে, শুধুমাত্র নেই হচ্ছে তেলে ভাজার দোকান, চপ মুড়ি ঘুগনি এইসবের দোকান নেই। বেইজিংয়ের সবচেয়ে ব্যস্ত আর আধুনিক শপিং মলের নিচে এমন কিছু লুকিয়ে রয়েছে যা দেখলে আপনি টাইম ট্রাভেলের ফিল পাবেন। এখানে মাটির নিচে গড়ে তোলা হয়েছে আস্ত পুরনো একটা বেইজিং শহর। ওয়াংফুজি ডিপার্টমেন্টাল স্টোরে 2400 বর্গমিটার বেসমেন্টে তৈরি করা হয়েছে হেপিং জুজু। ওপরের তলগুলো যখন আধুনিক ব্র্যান্ডের শপে ঠাসা, ঠিক তখনই এর মাটির নিচে চলে গেলে আপনার মনে হবে আপনি 1980 কিংবা 90-এর দশকের বেইজিংয়ে চলে এসেছেন। এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো বেইজিংয়ের জীবনযাত্রা। প্রাচীন সিনেমা হল, গ্রোসারি শপ, ডাকঘর থেকে শুরু করে পুরনো দিনের কয়েন, ঘড়ি, এখানে সব কিছুই জীবন্ত। এমনকি আপনি চাইলে এখানকার ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড আর চাও ট্রাই করতে পারেন, ঠিক যেভাবে কয়েক দশক আগে বেইজিংয়ের মানুষ খেত। আধুনিকতার ভিড়ে বেইজিংয়ের যে ঐতিহ্যবাহী হুটং বা গলিগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতেই এ এক অভিনব প্রয়াস। ট্রেনের ভেতরে সব বাক্স প্যাটরা রাখা রয়েছে। সেই সময়কার মানুষ কিভাবে ট্রেনে ট্রাভেল করতো জিনিসপত্র নিয়ে, এখানে উঠাও যাবে। সেই সময় মানুষের সব বাক্স প্যাটরা কীরকম ইউজ করতো ট্রাভেল করার জন্য। বহু পুরনো ট্রেন, প্রত্যেক যে সামনে সামনে সব টেবিল রয়েছে, জাস্ট এটা এখানে রাখা রয়েছে এখানকার ঐতিহ্য হিসাবে। এইরকম হচ্ছে প্ল্যাটফর্মের বেঞ্চি, মানে এটা একটা প্ল্যাটফর্মকে আর কি এখানে করা হয়েছে। বেজিংয়ের সেই সময়কার রাস্তাঘাট, পুরনো রাস্তাঘাট, এটা হচ্ছে পুরনো বেজিং। সেই সময় বাড়িগুলো কীরকম থাকতো, এরকম ফ্রিজ, ওই রকম সাদা কালো টেলিভিশন, এরকম ফোন, টর্চ, মানে একটা পুরনো শহরে যা কিছু ছিল তার সব কিছু জায়গায় সাজিয়ে তোলা হয়েছে। ওই ধরনের সব পুরনো দিনের ফোন, পুরনো দিনের ক্যাফে, ওল্ড বেজিংয়ের একটা ছোঁয়া এখানে রয়েছে। হাই, মানুষের এটা বাড়ির মানে দাওয়া কীরকম হতো, কুকুর থাকতো সেখানে, এই সময় হাত পাখা। যদি কখনো ওল্ড বেজিং দেখতে হয় তাহলে এই জায়গাটা একবার ভিজিট করতে পারেন। এগুলো হচ্ছে বিভিন্ন সময়কার মনিটর, মানে সিআরটি মনিটর, স্যামসাং, ফিলিপস, মানে যে যে ব্র্যান্ড মনিটর বের করেছিল সিআরটি মনিটর কম্পিউটারে, সেগুলো সব এখানে রয়েছে। এখানে এলজিও নিশ্চয়ই রয়েছে, আমার তো এলজির ছিল। কি দারুণ জায়গাটা না, এটা না দেখলে মিস করতাম। বাইক সেই সময়কার, আমরা যেতাম সাইবার ক্যাফেতে, তো এখানেও যে সাইবার ক্যাফে ছিল এখানে এরকম সব কম্পিউটারগুলো রাখা থাকতো। সব পুরনো ট্র্যাডিশনাল যে জিনিসপত্র এখানে পেয়ে যাবেন, মানে ওল্ড চাইনিজ জিনিসপত্র এখানকার মানুষ যা ব্যবহার করতো সব কিন্তু এখানে রয়েছে। এই যে ঘূর্ণিগুলো আমরা মেলায় কিনতাম, এখন জানি না পাওয়া যায় কিনা। আগেকার দিনে ভ্যানে করে এরকম পেপার ম্যাগাজিন বিক্রি হতো। আধুনিক শহর, আধুনিক শপিং মলের মধ্যে পুরনো বেজিংয়ের এক টুকরো ছোঁয়া। কখনো এখানে আসলে দেখবেন এই জায়গাটা, বেশ ভালো লাগবে। ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। কম্পেয়ার করতে পারবেন যে সেই সময়কার বেজিং আর আজকের বেজিং। এই অন্ধকার থেকে উঠে এসে আবার দেখুন সামনে কত আলো। এটাই হচ্ছে চেঞ্জ অফ জেনারেশন। প্রাক্তন আর আধুনিক এই দুয়ের টাইম ট্রাভেলে ভুলে গিয়েছিলাম ঘড়ির কাঁটা প্রায় ছুঁয়ে ফেলেছে রাত 10টার ঘর। ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে ওয়াংফুজি স্ট্রিটের বিভিন্ন দোকানপাট। আমিও হোটেলে ফিরে যাওয়ার পথে হাঁটা দিলাম, কারণ আগামীকাল আমার জীবনের একটি বিশেষ দিন। পৃথিবীর 7ম আশ্চর্য চীনের প্রাচীর, যে অপেক্ষায় কেটে যাবে আজকের এই রাত।